একটু রে- হ্যাঁ এখন আচ্ছা, হ্যাঁ, না অরিজিৎ বাবু একটু বলুন। মিটিং আছে অরিজিৎ বাবু বলুন। তো বাদে বলছি ওটাই জানার ছিল, ওটাই জানার ছিল। একটা কথা ওটা বলো, বললাম যে একটা গেস meeting গেস আছে। যেটা করছেন, ঠিক আছে, জানার জন্য বলছি, গেস করে আমি ওটাই তো কোশ্চেন করেছি, আমি ওটাই প্রশ্ন করেছি, আমি সেটা বলছি যেটা কি হবে। আপনারা নিজের দায়িত্বে একটু মিউট করে দিন, অনেকের আনমিউট হয়ে যাচ্ছে। আমি স্যার আমার একটা কোশ্চেন ছিল ছোট। বলুন, কে বলছেন নাম? আকাশ সিদ্ধান্ত স্যার। বলুন। বলছি স্যার, যেটা ওই অজয়বাবু বললেন ইন্ডিভিজুয়াল করা ভালো, তাহলে ইন্ডিভিজুয়াল হিসেবে যদি দুজনই যদি সার্ভিসম্যান হয়, হ্যাঁ তাহলে কি মানে দুজন আলাদা আলাদা করে প্রপোনেন্ট হিসেবে দুটো আলাদা পলিসি করতে পারে? হ্যাঁ, হ্যাঁ, করতে হবে না, সেটা জিজ্ঞেস ছিল স্যার। অবশ্যই সুদীপ বাবু, ওটা তো ক্লিয়ার হলো না যে ওই বলছি শেষ হয়নি, যদি কোশ্চেন হয়ে ওরা করে যায়। আছেন, ক্লিয়ার করে দিচ্ছি, অসুবিধা নেই, ক্লিয়ার করে দিচ্ছি আমি। কারো সাউন্ড এখনো অন আছে। সুধীর চন্দ্র সাহা, আপনি দয়া করে মোবাইলে হাত দেবেন না। হ্যাঁ সুধীর দা, শুনতে পাচ্ছেন? আমি আপনাকে মিউট করে দিচ্ছি, মোবাইলে হাত দেবেন না দয়া করে। মোবাইলে হাত দেবেন না, মিউট করে দিলাম, হাত দেবেন না, মোবাইলে হাত দেবেন না, ভুল করে প্রেস হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। কথা বলার ইচ্ছে হলে তখন অন করবেন, তাকে মোবাইলে হাত দেবেন না। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের একটুর জন্য ডিস্টার্ব হচ্ছে, গোটা ট্রেনিংটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মাইন্ডটা ডাইভার্ট হয়ে কাজ, কথা বলতে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। এটা চলে গেছিল তো তার জন্যই নেট চাই আসতে চক্রবর্তী রায়, আপনারা মিউট করে দিচ্ছি, আনমিউট করবেন না। প্রশ্ন থাকলে তবে করবেন, কথা বলতে চাইলে তবে করবেন। সুধীর চন্দ্র সাহাদা, আপনি কি কথা বুঝতে পারছেন না আমার? মিউট আছে তোমার? আপনি তাহলে কথা শুনতে পাচ্ছেন কি করে? আপনি আমার বুঝতে net পারছি, আপনি চলছে। বুঝতে পারছেন না কথাটা। আপনি দয়া করে এখন হাত দিবেন না, আমরা করতে শুনতে পাবো কি করে? আপনি, হ্যাঁ আপনার মিউট হয়ে গেছে, দয়া করে হাত দেবেন না। অরিন্দম বিশ্বাস কিছু বলবেন? না না ঠিক আছে, এবার বলছি আমি যেটা প্রশ্ন করেছিলাম। এই ক্ষেত্রে কি হবে, যে প্রপোনেন্ট সে পলিসিটা তখন ডিপার্টমেন্টকে অ্যাপ্লাই করবে যে আমার এখন ডিভোর্স হয়ে গেছে, আমি ডিভোর্সের পেপারস দিলাম, আমার পলিসিটা এন্ডোমেন্টে কনভার্ট করে দেওয়া হোক। অর্থাৎ জয়েন্ট লাইফ পলিসি ইজ নাথিং বাট এন এন্ডোমেন্ট পলিসি, যেখানে হাজবেন্ডের দুজনে লাইফ রিস্ক কভার করছে। ক্লিয়ার করতে পারলাম? কারণ স্পাউসের এখানে কোনো রাইট থাকলো না। প্রপোনেন্ট মানে সে প্রপোজ করেছিল পলিসি নেওয়ার জন্য, তারই রাইট আছে, কারণ স্পাউস যদি সার্ভিস করেও থাকে কিন্তু তার সে যদি প্রপোনেন্ট নয়, সেই জন্য প্রপোনেন্ট যে সে তখন পলিসি দলিলটা পাসবুক দিয়ে অ্যাপ্লাই করবে ডিভোর্স পেপারটা দিয়ে, যেমন ডিভোর্স হয়ে গেছে, জয়েন্ট লাইফ পলিসিটাকে প্লেন এন্ডোমেন্ট পলিসিতে নিয়ে আসা হোক, কনভার্ট করে এন্ডোমেন্টে কিন্তু আলাদা। সুদীপ বাবু, এখানে বলুন। এখানে একটা প্রশ্ন। বলুন। ধরে নেন যে যে হাজবেন্ড ওয়াইফ দুজনে করলো, হাজবেন্ড হচ্ছে প্রপোনেন্ট, ওয়াইফ হচ্ছে স্পাউস হিসেবে থাকলো। হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে এখানে সেপারেশন হলো, কোনো কারণবশত হাজবেন্ড প্রথমত ডিপার্টমেন্ট অফ পোস্টকে জানালো না, ও রীতিমতো পোস্টটাকে চালিয়ে গেল, ওর পলিসিটাকে। যখন ম্যাচুরিটির সময় আসলো, হ্যাঁ, তখন সে না হয় দেখিয়ে দিল যে এটা একটা হতে পারে সিচুয়েশন, যে দেখিয়ে দিল এখন ও সেপারেশনে থাকে, এখন সেজন্য আমার এটাকে এন্ডোমেন্ট হিসেবে কে দেখিয়ে দিবে সেটা? প্রপোনেন্টই দেখালো। ধরে না প্রপোনেন্ট তো মারা গেছে বললেন, বললেন যে মারা গেছে। না না, মারা যায়নি বলিনি। আচ্ছা, বলিনি পেপার হওয়ার পর যারা এখনো। ডিপার্টমেন্টকে বললেন। না না, বলছি দুটা সিচুয়েশন হতে পারে। একটা সিচুয়েশন আপনি যেটা বললেন যে প্রপোনেন্ট জানিয়ে দিল যে সেপারেশন হয়ে গেছে, এখন আমার এটাকে এন্ডারমেন্ট অ্যাসুরেন্সে কনভার্ট করে দেওয়া হোক, হয়ে গেল কনভার্ট, এটা একটা সিচুয়েশন হতে পারে। আর দ্বিতীয়ত সিচুয়েশন এরকম হলো যে দুজনের মধ্যে সেপারেশন হয়ে গেল, কিন্তু সেক্ষেত্রে প্রপোনেন্ট মারা গেল, সেক্ষেত্রে স্পাউস কি পাবে? তাহলে কি স্পাউস কি সেখানে পাবে? স্পাউস পেপারস কোথায় পাবে? প্রপোনেন্ট চালিয়ে যাচ্ছেন পলিসি প্রিমিয়াম পাসবুক, কারণ প্রিমিয়াম পাসবুক পলিসি ডিটটা প্রপোনেন্টের কাছেই আছে নিশ্চয়ই, স্পাউসের কাছে নেই। তাহলে স্পাউসের কাছে নেই, স্পাউস পেপারস পাবে কোথা থেকে? না, পেলো না, তাহলে সেক্ষেত্রে পলিসিটার কি হবে, কে পাবে? সেক্ষেত্রে কি হবে, আমার বাড়ির লোক জানবে যে তার পিএ পলিসি আছে, তারা তখন অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করতে গিয়ে ডিপার্টমেন্ট দেখবে তার জয়েন্ট লাইফ পলিসি করা ছিল, ঠিক আছে? তখন 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 কি করছে, কাস্টমারের
প্রপোনেন্ট বাড়ির লোক ডিভোর্স পেপার দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখা দিচ্ছে। আচ্ছা, দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে নমিনি পাবে তো? অবশ্যই সেখানে নমিনি যে আছে লিগ্যাল হায়ার সার্টিফিকেট দিয়ে সে ক্লেম করবে। ঠিক আছে, ঠিক আছে, এটাই প্রশ্ন ছিল। আমি আরো জটিল আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, এত এইটুকু এটা ছোটখাটো জটিল গেল, আরো জটিল একটা সমস্যা বলে দিচ্ছি আমি। এই শুভেন্দু মার্ডি তুমি চিনতে পারো হয়তো, তুমি চেনো কি পায়েলকে চেনো? পায়েল ওর হাজবেন্ড, পায়েলকে চেনো? তোমার ওখানে পায়েল, ওর বাবা হেলথ চাকরি করতো, তো তোমার দিদির বান্ধবী তো, তোমার দিদির বান্ধবী তো, ভালো চিনবে তুমি তো ওটা। আচ্ছা, এই যে শুভেন্দু বাড়ি পাড়াতে বাড়ি, ওর দিদির বান্ধবীও হয়। ঘটনা বলছি, মানে আমার বোনের বান্ধবী, হ্যাঁ, মানে এই শুভেন্দুর দিদি আমার বোন, এবং ওই যার কথা বলছি পায়েলের সব এক ব্যাচমেট। আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। তখন আমি ডিওপিএল নিজে পলিসি প্রয়োগ করতাম, ক্রিটিক্যাল কেস। এই পায়েলের ডেথ ক্লেম 2 বছর ধরে হচ্ছিল না, 2 বছর ধরে সলভ হচ্ছিল না। কেন সলভ হচ্ছিল না, সলিউশন বলছি আমি আপনাকে। আমি যখন বললাম তার 1 মাসের মধ্যে সলভ হয়ে গেছে। কেন হচ্ছিল না? পায়েলের বাবার নামে, ক্রিটিক্যাল কন্ডিশন বলছি, পায়েলের বাবার নামে পিএলআই পলিসি ছিল। এবার পায়েলের বাবার যে মা, তার নামে নমিনি করেছিল। ঠিক আছে, অর্থাৎ কাস্টমার তার মার নামে নমিনি করেছিল, বিয়ের পরে নমিনি চেঞ্জ করেনি আর। এবার কাস্টমার যখন মারা যায়, তখন তার মা তার আগেই মারা গেছে, তাহলে অটোমেটিক কি হবে, এই মানে পায়েলের বাবা যে কাস্টমার, তার কে অ্যাপ্লাই করবে? সে কাস্টমারের মিসেস অ্যাপ্লাই করবে নমিনি এর জন্য, যে আমাকে ডেথ ক্লেম দেওয়া হোক, আমার হাজবেন্ড মারা গেছে, আমার নমিনি ছিল আমার শাশুড়ি, আমাকে পেমেন্ট দেওয়া হোক। কিন্তু এই কাস্টমারের মানে ফার্স্ট ওয়াইফ বলবো, ফার্স্ট ওয়াইফ তারও আগে মারা গেছে, কাস্টমার আগে মারা গেছে, সেকেন্ড বিয়ে হয়েছে তার। ফার্স্ট ওয়াইফের 2 ছেলে মেয়ে, এই পায়েল বললাম, পায়েল এবং পায়েল ভাই, এই মুহূর্তে পায়েলের ভাইও সুসাইড করে মারা গেছে। যাই হোক, সেটা তখন জীবিত ছিল। তো পায়েলের ভাই এবং সেকেন্ড ওয়াইফ মানে পায়েলের সৎ মা, ওনার আবার ছোট একটা বাচ্চা আছে, তখন মানে 3-4 বছর বয়স যখন ডেথ ক্লেমটা হয়। কিছু বুঝতে কিরকম ক্রিটিক্যাল হয়ে আছে। অর্থাৎ কাস্টমারের মিসেস মারা গেছে, কাস্টমারের মা মারা গেছে যে নমিনি ছিল, কাস্টমারের ফার্স্ট পক্ষের 2 ছেলে মেয়ে আছে, দুজনে অ্যাডাল্ট, এবং কাস্টমারের সেকেন্ড ওয়াইফ আছে, তার ছোট বাচ্চা আছে। ডেথ ক্লেমটা সেটেল হচ্ছে না প্রায় 2 বছর ধরে। কারণ কি, পেপার কলকাতায় ডেথ ক্লেম সেটেল হতো, অফিসে জমা হচ্ছে, এখানে জমা হয়ে কলকাতায় যাচ্ছে, কলকাতা কিছু ক্লিয়ার বুঝতে পারছেন পিকচারটা কি হচ্ছে, অ্যাপ্লাই করছে পায়েল সরকার। ঠিক আছে, যাই হোক, আমি সব শুনে টুনে বুঝে শুনে পেপার ঠিকঠাক করে দিলাম, 1 মাসের মধ্যে কমপ্লিট চলে আসলো। তো ক্রিটিক্যাল কেস অনেক রকম আসবে। ঠিক আছে, আমি শুধু এক্সাম্পল দেখালাম জয়েন্ট পলিসি সম্পর্কে, তাই বললাম। আচ্ছা, এবার পলিসি আসছে, আমি লাস্ট আমাদের পলিসি যেটা আছে সেটা হলো, আজ জয়েন্ট পলিসি ক্লিয়ার হলো সবার? আর কারো প্রশ্ন আছে? ক্লিয়ার হলো সেবাবু, কেস সিচুয়েশনটা বললে, কিন্তু সিচুয়েশনটা সলভ কি করে হলো সলভ আমি পেপার ওটা দিলাম, জানা গেল না। ও সলভটা বলে দিচ্ছি আমি। সলভ কিছুই না, পায়েলকে দিয়ে আমি ক্লেম করালাম। ঠিক আছে, পায়েলকে দিয়ে ক্লেম করালাম, সে পরে প্যারাডাইজার ছিল। হ্যাঁ, এবার বলছি, তাকে ক্লেম করালাম, সে তখন প্যারাডাইজার ছিল না, সে তখন আনএমপ্লয়েড ছিল। সে তখন ক্লেম করলো, দিয়ে ক্লেম করে কি বললো, ওর যে ভাই 18 বছর, এই যে কারোর আওয়াজ আসছে বাইরে থেকে, হ্যাঁ, তার যে ভাই 18 বছর বয়স, সে একটা প্লেন পেপারে জারি দিল। 1 মিনিট, আমার সাউন্ড এখান থেকে যাচ্ছে একটা। পায়েলের যে ভাই, সে একটা প্লেন পেপারে অ্যাপ্লিকেশন করে দিল যে আমি মানে প্রথম লিগ্যাল হায়ার সার্টিফিকেট দেওয়া হয়েছে, লিগ্যাল হায়ার সার্টিফিকেট দেওয়া হলো যে ওই কাস্টমারের লিগ্যাল হায়ার কে আছে, তার পায়েলের নাম আসলো, পায়েলের ভাইয়ের নাম আসলো, তার সৎ মায়ের নাম আসলো, তার সৎ মায়ের ছোট বাচ্চা মাইনরের নাম আসবে না। ঠিক আছে, দিয়ে এবার এই অ্যাপ্লিকেশন করা হলো, এবং তার ওই ভাই, পায়েলের ভাই অ্যাপ্লাই করলো যে আমার এই দেখতে আমি ওয়ারিশ থাকা সত্ত্বেও আপনারা আমার দিদিকে পায়েল সরকারকে দিয়ে দেওয়া হোক, আমার কোনো আপত্তি নেই। ঠিক সেম ভাবে সৎ মাও বলে দিল। আমি বলে দিলাম যে এরকম ঘটনা ক্রিটিক্যাল হচ্ছে, 2 বছর ধরে এই কন্ডিশন, তোমরা 3 জন রাজি হও। আমি ওদের বাড়িতে গেছিলাম, ঠিক আছে, যে রাজি হও, এভাবে লিখে দাও। তবে আশা পর তোমরা নিজে ভাগ ভাগ করে নিলে, তার অপশনও আছে, 3 জন আলাদা করে করলেও হতো, 3 জন আলাদা চেক পাবে সেরকম হবে, যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় সেরকম অপশন আছে। কিন্তু যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, ওরা অ্যাপ্লাই করলো, সেটেল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা ওখানে কাস্টমার ওখানে বুঝতে পারছিল না। হ্যাঁ, অনেক কিছু ক্রিটিক্যাল হয়ে গেছে, ফার্স্ট ওয়াইফ মারা গেছে, সেকেন্ড ওয়াইফ নমিনি করেনি, মানে ওদের হজর পেপারস কথা বলবে, পেপারস কথা বলতে পারছে না ওদের ওখানে কাছে। ঠিক আছে, বুঝতে পারছিল না। আর লাস্টে এবং পায়েল যে দেখুন, এবার ওই বললাম স্যাটিসফাইড কাস্টমার,
যেমন তন্ময়বাবু স্যাটিসফাইড কাস্টমার ছিল বলে আবার পিএলএ করতে গেলে আবার সনদবাবুর কাছে গেল, সনদ এমন মানে যেন স্যাটিসফাইড হয়েছে যে আপনি এজেন্সি নিয়েছেন, আমার কাস্টমার তাই। ঠিক এইভাবেই পায়েল পরে তখন বয়স, পায়েলের 20-22 বছর বয়স যখন ঘটনাটা ঘটে, ও জানতো না যে আমি পিএলএর ডিও। ব্রাঞ্চ থেকে আমার ফোন নাম্বার দিল, তখন জানতে পারলো যে ওর বান্ধবীর দাদা হয়ে আমি। আমার বাড়িতে আসলে ঘটনা শুনলাম, বাড়িতে গেছিলাম, বুঝিয়ে আসলাম। ঠিক আছে, আমার ঘটনা জানাই ছিল না, দেখতেন ব্যাপারটা। এবার কি হলো, সে প্যারা টিচার হলো প্রথমে খাদিমপুর গার্লসের। তাহলে সে যখন পিএলআই করবে, জানতে পারে পিএলআই সম্পর্কে, সে কার কাছে যাবে? আমার কাছে যাবে না কার কাছে যাবে পিএলআই করতে? বুঝে গেল? অবশ্যই আপনার কাছে কারণ আসবে। কারণ তার কাছে যখন পিএলআই বুঝাতে গেছিলাম, সেটেল করতে গেছিলাম, আমি স্বার্থ নিয়ে জানি কোনো কমিশন কামাই করবো বলে। আমি সে আমার বোনের বান্ধবী না হলেও আমি যেতাম তার কাছে, সার্ভিস দিতাম। ঠিক এবার সে প্যারাটিচার পলিসি করলো। এবার সে হাই স্কুলে গেল, বললার দিকে, বললার হাই স্কুলে এখন আছে সে। তাহলে সে হাই স্কুলে যখন হলো, আবার সে পলিসি করবে, সে আবার পলিসি কার কাছে করবে? নিশ্চয়ই আমার কাছে করবে। যে অত বড় ক্রিটিক্যাল কন্ডিশন সেভ করলাম, আমার কাছে পলিসি করলো আবার। এবার সে বিয়ে হলো, বিয়ে হলো কোর্টের একজন। এখানে সুপ্রিয় দত্ত আছো? সুপ্রিয়, সুপ্রিয় দত্ত আছো কি? আছো? তুমি চেনো নিখিলেশ কর্মকারকে? চেনো নিখিলেশ কর্মকার? হ্যাঁ হ্যাঁ। নিখিলেশ কর্মকারের মিসেসের কথা বললাম। পায়েল হলো নিখিলেশ কর্মকারের মিসেস। ঠিক আছে, আচ্ছা এবার পায়েলের হাজবেন্ড, পায়েল বিয়ে করলো নিখিলেশ কর্মকারকে। এবার নিখিলেশ কর্মকার চাকরি করে কোর্টে, তা সে পিএলআই করলে কার কাছে করবে? নিশ্চয়ই আমার কাছে করবে। সে আমার কাছে পলিসি করলো। তাহলে বুঝতে পারছেন ঘটনাটা, যে কি করে গ্রো করে একটা স্যাটিসফাইড কাস্টমার থেকে, কাস্টমার ঘর থেকে আসে। আমি কিন্তু পায়েলকে বলতে জানি পিএলআই সম্পর্কে, পিএলআই করো, ওই চাকরি পেয়েছে, জানে বাবার ক্ষেত্রে পিএলআই, ওই পিএলআই করতে চেয়েছে, আমার যোগাযোগ করছে, আমি করলাম। এবার ওই হাই স্কুল, প্যারিসের হাই স্কুল হলো, বেতন বাড়লো, সে তখন পিএলআই কার কাছে করবে? আমাকে অ্যাপ্লাই করলো। সে বিয়ে করলো, হাজবেন্ড পিএলআই করবে না অন্য ইনস্টিটিউট করবে, পিএলআই করবে বলে ভালো পিএলআই, হাজবেন্ড কার কাছে করবে? আমার কাছে করবে। এই হলো চেন। বলতে পারলাম আপনাদেরকে যে পিএলআই কাস্টমার কি করে আসছে। আমি এক্সাম্পল দিয়ে দিলাম এখানে আপনাকে, যে এইভাবে পিএলআই কাস্টমার আসছে। আচ্ছা, জয়েন্ট ল্যাব পলিসি হলো। জয়েন্ট ল্যাব পলিসি আর কোনো প্রশ্ন আছে কারো? কোনো জয়েন্ট ল্যাব পলিসি সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? নেই। আচ্ছা, এবার আসছি আমি চিলড্রেন পলিসি, লাস্ট পলিসি পিএলআই। 4:54 বাজে। এই যে পিএলআই চিলড্রেন পলিসিটা, আমি এতক্ষণ যেই কোনো পলিসি বলেছিলাম, আমি কি একটাও বলেছি যে খারাপ পলিসি বা এই পলিসিটা ভালো না, এই পলিসিটা খারাপ? এমন কেউ বলতে পারবেন যে বলেছি এখন অবধি? আমি কিন্তু বলিনি। এবং আমি প্র্যাকটিক্যালি যখন আমি কাস্টমারদের সঙ্গে বসি, যার সময় থাকে, তাকে আমি সবকটা পলিসি বলি। যখন যে পলিসি বলি, তখন সে বলে দারুন, এই পলিসিটা ভালো। তো যখন হোল লাইফ থেকে আবার এন্ডোমেন্ট আসলাম, তাহলে এন্ডোমেন্টে বেটার। সিডব্লিউ যাবো, সিডব্লিউ বেটার। জয়েন্ট লাইফ বলবো, জয়েন্ট লাইফ বেটার। যেটাই বলবো তখন বলে ভালো মনে হয়। ঠিক আছে, আমি শুধু একটা পলিসি, চিলড্রেন পলিসিটাকে আমি প্র্যাকটিক্যালি মন থেকে ডিসকারেজ করি। কেন ডিসকারেজ সেটা কথা বলে দিচ্ছি আপনাকে আমি। কারণ চিলড্রেন পলিসিটা কি জিনিস, আমরা লাইফ ইন্স্যুরেন্স কেন করি? লাইফ ইন্স্যুরেন্স করি যে আমার যদি কিছু হয়ে যায়, আমার ফ্যামিলি যা ডিপেন্ডেন্ট আছে, তাদের ভবিষ্যতে যেন অর্থনৈতিক দিয়ে কিছুটা আমি সুরাহা করতে পারি, যেন সমস্যা না হয়। তাই তো লাইফ ইন্স্যুরেন্স এর জন্য প্রয়োজন আছে। কিন্তু এখানে দেখুন, আমি ডিটেলস পড়ে নিতে আবার বোঝাচ্ছি আপনাকে আমি কেন। The scheme provides life insurance cover to children of policy holders. যারা পিএলআই কাস্টমার থাকবে, তাদের বাচ্চা, মানে তাদের বাচ্চাদের শুধু আমরা পিএলআই করাতে পারবো। ঠিক আছে, ম্যাক্সিমাম 3 লাখ টাকার বেশি পিএলআই পলিসি করানো যায় না, চিলড্রেন পলিসি করানো যায় না। তার মানে যদি চিলড্রেন 3 লাখ পলিসি করাতে চাই কোন বাচ্চার, তার বাবা বা মার বা দুজনে মিলে 3 লাখ টাকার বেশি যেন অ্যাটলিস্ট থাকে, যদি 3 লাখ ম্যাক্সিমামটা করাতে চাই বাচ্চার নামে। ম্যাক্সিমাম 2 children of policy holder parent are eligible. Children between 5 to 20 years eligible চিলড্রেন পলিসি নেওয়ার জন্য। ম্যাক্সিমাম সাম অ্যাসিউরড যদি বললাম 3 লাখ অর ইকুয়াল টু সাম অ্যাসিউরড প্যারেন্ট হুইচ এভার ইজ লেস। অর্থাৎ পিএলআই আর বাবা মা মিলে 2 লাখ টাকা পলিসি থাকে, তাহলে বাচ্চার নামে 3 লাখ করতে পারবো না আমরা, 2 লাখ টাকা ম্যাক্সিমাম করতে পারবো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? শুভেন্দু, শুভেন্দু হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, এই কথাটা আরেকবার রিপিট করবেন সুদীপ বাবু, যে কারণ কথাটা আমাকে বললেন। দেখালো ইন্টারনেট আমার দেখালো যে আনস্টেবল দেখাচ্ছে, আমার ওয়াইফাই কাজ করছে না, ইন্টারনেট আনস্টেবল দেখালো, সেজন্য কিছু বললাম। এখানে বললাম যে ধরুন বাবা বা মা মিলে পিএলআই বা আরপিএলআই 2 লাখ টাকা আছে, ঠিক আছে, তাহলে সেখানে আমার ম্যাক্সিমাম যে চিলড্রেন পলিসি 3 লাখ করা যায় সেটা করতে পারবো না। ম্যাক্সিমাম 3 লাখ টাকা পলিসি করা যাবে তখনই যতটা কারো ক্ষেত্রে যদি সেই 2 লাখ কেন, কারো বেশিও থাকতে পারে, যেহেতু আমার ক্ষেত্রে বেশি, সেক্ষেত্রে শেয়ার 3 করতে লাখের বেশি করতে পারবে পারবেন না না। চিলড্রেন পলিসি। 3 লাখের বেশি করতে পারবেন না আপনি চিলড্রেন পলিসি। 3 লাখ টাকা 2 লাখ কেন, যদি কারো যদি
ও তিন, আর যদি কারো কম থাকে? কম থাকলে কমটাই করতে হবে ম্যাক্সিমাম, তার বেশি করতে হবে ওটাই বলছি আমি। ধরুন আপনার আমার এই 19 লাখ জায়গাটা টাকার একটু clear হলো পিএলএ না আছে, বলছি ধরুন আপনার 19 লাখ টাকার পিএলএ আছে, আপনি বাচ্চার নামে 5 লাখ টাকা পিএলএ করতে চাচ্ছেন, করতে পারবেন না। 3 লাখ টাকার বেশি পলিসি করানো যাবে না, চিলড্রেন পলিসি। ঠিক আছে, আচ্ছা, আর কিন্তু এটা প্রথম কথা। কারো যদি পলিসি দেখা ওই আচ্ছা বললাম কারো 2 লাখ টাকা আছে পিএলআই পলিসি, বাচ্চার নামে 2 লাখ টাকা বেশি করতে হুম। পারবে না আর। হুম ক্লিয়ার? আপনার প্রশ্ন ক্লিয়ার করতে পারলাম তন্ময় বাবু? ও আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, এবার বলে দিচ্ছি, আপনার কি কারো ইকো করা আছে নাকি? ইকো হচ্ছে সাউন্ড। পলিসি হোল্ডার বা প্যারেন্ট শুড নট বি অ্যাবভ 45 ইয়ার্স অফ এজ, এটা খেয়াল রাখুন। জয়েন্ট লাইফে 45 বছর বেশি করতে পারবে না, এখানেও 45 বছর বেশি বয়স হলে চিলড্রেন পলিসি করানো যাবে না, প্যারেন্টের কারো যদি বয়স 45 বছর ক্রস করে যায়। নো প্রিমিয়াম টু বি পেড অন দি চিলড্রেন পলিসি অন দি ডেথ অফ পলিসি হোল্ডার বা প্যারেন্ট। অর্থাৎ আমি প্যারেন্ট যদি মারা যাই, যেমন জয়েন্ট লাইফ পলিসিতে আমার কন্টিনিউ হয় না, পলিসি বন্ধ হয়ে যায়, এই ডেথ ক্লেম তখনই পেয়ে যায়। চিলড্রেন পলিসির ক্ষেত্রে আমার কিন্তু পলিসি কন্টিনিউ, প্রিমিয়াম যদি না হলো ডেথ ক্লেম কিন্তু আমি তখন পাবো না। কখন পাবো ডেথ ক্লেমটা? ফুল সাম অ্যাসিওর্ড এন্ড বোনাস অ্যাকিউরড শ্যাল বি পেড অন কমপ্লিশন অফ দি টার্ম। জয়েন্ট লাইফ পলিসির সঙ্গে এখানেই চিলড্রেন পলিসি পার্থক্যটা। জয়েন্ট লাইফ পলিসির ক্ষেত্রে আমাদের হাজবেন্ড ওয়াইফ যারা করেছি পলিসি, জীবনে একজন মারা গেলে পরে ডেথ ক্লেম অ্যাপ্লাই করে তখনই যেমন ডেথ ক্লেমটা পাওয়া যায়, এই ক্ষেত্রে কিন্তু চিলড্রেন পলিসির ক্ষেত্রে আমি মারা গেলে পরে প্রিমিয়াম দিতে হবে না ঠিকই, পলিসি প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ডেথ ক্লেমটা পাওয়া যাবে ম্যাচুরিটি টাইমটার সময় যেটা দেওয়া ছিল। সুশান্ত কুমার সিনহা বাবু কিছু বলবেন কি? কিছু না বলে মিউট করে দিন। কিছু বলবেন? হ্যাঁ ঠিক আছে। না না আচ্ছা, পলিসি হোল্ডার shall be responsible for payment of children policy, স্বাভাবিকভাবে বাচ্চা তো চালাবে না। অ্যাট্রাক্ট দি রেট অফ বোনাস অ্যাপ্লিকেবল এন্ডামেন্টে যে বোনাস রেট, এর সেম বোনাস রেট চলে। ঠিক আছে, এবার আমি বলছি ডিসকাস কেন করি ব্যাপারটাকে। অ্যাজ এ এজেন্ট, প্রথম সবকিছু ভালো বলছি দেখুন, অ্যাজ এ এজেন্ট আমরা সবসময় চাইবো যে কাস্টমারকে বাস্তব পরিস্থিতি বোঝাবো, ডিমেরিটস যেমন বলবো, মেরিটস যেমন ডিমেরিটসটা বলবো। আমি এজেন্ট সেই জন্যই আমরা প্র্যাকটিক্যালি আমাদের কাস্টমারের প্রয়োজন অনুযায়ী কাস্টমার করবে। অনেকে কি করি, মার্কেটিং এ দেখুন চিলড্রেন পলিসি ডিপার্টমেন্ট আনলো কেন, খারাপ যদি হয়, কারণ অন্যান্য ইন্স্যুরেন্স দিচ্ছে চিলড্রেন পলিসি, কাস্টমার বলে পিএলআই চিলড্রেন পলিসি নিয়ে আমি চিলড্রেন পলিসি শুরু করবো, কারণ সে বুঝতেই পারলো না চিলড্রেন পলিসি কি জন্য করে, লাইফ ইন্স্যুরেন্স কার প্রয়োজন। ঠিক আছে, বাচ্চা মারা গেলে টাকা পাবো আমরা, এটা কি আমরা চাই? আমরা নিশ্চয়ই চাই না, বাচ্চা ভবিষ্যতের জন্য টাকাটা জমা করি আমরা। অতএব আমরা চেষ্টা করবো চিলড্রেন পলিসিটাকে বোঝানোর, কাস্টমার যদি চায়, উৎসাহ অনেক ব্যক্তি থাকে, এবং এরকমও দেখেছি আমি যে চিলড্রেন পলিসি করবেই সে। প্র্যাকটিক্যালি আমি বলছি, আজ যদি দুজনকে বাধ্য হয়ে করতে হয়েছে আমাকে চিলড্রেন পলিসি আমি চলাকালীন, তার মধ্যে একজন একটা অ্যাক্সেপ্ট হয়নি, ফেরত চলে এসছে, আমার স্টাফ ছিল, অনেকে চিনবেন, তার নাম কানাইদা, হ্যাঁ, পলিসি অ্যাক্সেপ্ট হয়নি। আর একজনেরটা আমি করবো না করে লাস্টে করলামই না, লাস্টে হ্যাঁ করলামই না, আমি করিনি, আমি ওই একটা পলিসি করেছি আমি, ও করলাম না, সে বলে এলআইসিতে করবো, আমি করুন, আমি বুঝিয়ে দিলাম, তার সাথে উনি এখন উনি চাচ্ছেন বাচ্চা লাইফ রিস্ক কভার করতে। ঠিক আছে, আমি নাম বলছি না, আমি শুধু এক্সাম্পল বলছি, আমার ভেতর থেকে এখনো বলছি, ভদ্রলোককে দেখলে আমার এখন মাথা গরম হয়ে যায়। সে কিন্তু পলিসি করেছে পিএলআই, 2-3টে পলিসি করেছে, প্রাইমারি টিচার সে। ঠিক আছে, তো সে চাচ্ছে বাচ্চা লাইফ রিস্ক করে, আমি ইনভেস্ট করছি, আমি টাকা চাইবো না। আমি বললাম এখনো এই মেন্টালিটি গুলো দেখলে আমার প্র্যাকটিক্যালি বলছি আমার খুব খারাপ লাগে। এখন দেখলে আমার রাগ, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট নিই না, আমি অ্যাকসেপ্ট করি না। ওনার প্রয়োজন হলে, ওনার অ্যাজ এ এজেন্ট আমি যখন কাজ করেছিলাম, ওনার সার্ভিস প্রয়োজন হলে আমি করে দিই, কিন্তু প্র্যাকটিক্যালি আমি ওনাকে অ্যাভয়েড করতে চাই। কারণ যার মেন্টালিটি যে বাচ্চা আমার করা মানে ইনভেস্ট করছি আমি, বাচ্চা মানে টাকা পাবো, এবং পরে উনি আমাকে শোনেন, পরে উনি এলআইসি পলিসি করেছেন, 2 বছর পরে উনি বলেছেন যে আমার এটা লস হয়ে গেল, এত টাকা লস। উনি আবার পরে এসে আমাকে বলছেন, যেমন জানতাম বলে আমি বললাম আপনাকে, কিন্তু আমাদের রাগ আসে অন্য জায়গায়, যা সেটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বললাম ওটা আপনাদেরকে। তো কেন বলছি আপনাদেরকে, চিন্তা করে দেখুন যে চিলড্রেন পলিসির ক্ষেত্রে আমাদের 45 বছরের বেশি হলে করতে পারবো না, আর বাচ্চার লাইফ হিসেবে চাই না। এবার এজেন্ট হিসেবে চিন্তা করে দেখুন, একজনকে যদি পিএলআই পলিসিতে যাচ্ছেন, যদি 3 লাখ টাকা পলিসি করলে জোর করে করলেও সে কিন্তু 3 লাখের বেশি যাচ্ছে না, সে পারছে না করতে। প্লাস প্রিমিয়ামটা অনেক বেশি পড়ে, কেন বলছি, যেমন আমি বললাম যে 3000 টাকার প্রিমিয়াম পড়লে জয়েন্ট লাইফে হয়তো 3300 টাকা বা 3400 টাকা প্রিমিয়াম পড়ে জয়েন্ট লাইফ পলিসিতে,
চিলড্রেন পলিসি এখানে কি পড়বে, 5,000 মানে 3,000 টাকা বললে দেখা যাবে প্রায় 1.5 গুণ, অর্থাৎ 4,500 টাকা তার প্রিমিয়াম পড়ে যাবে চিলড্রেন পলিসিতে। প্রিমিয়ামটা অনেক বেশি জমা পড়ে। আর জেনারেলি কি আমরা জানি, জেনারেলি যে আমরা বেঁচে থাকবো সেটাই স্বাভাবিক, যে আমি ম্যাচুরিটির সময় ম্যাচুরিটি তুলবো, আমি থাকবো, বাচ্চা বেঁচে থাকবে, কিন্তু তাই বলে 1.5 গুণ টাকা বেশি দেবো? এবার ডিপার্টমেন্টের উত্তর হলো যে বাচ্চাদের লাইফ রিস্কটা বেশি থাকে, বাচ্চা মারা যাওয়ার চান্স বেশি থাকে, ওই কারণে ডিপার্টমেন্ট লস হতে পারে, এই জন্য এত বেশি প্রিমিয়াম। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? কোনো কোশ্চেন তাহলে করতে পারেন এখন চিলড্রেন পলিসি সম্পর্কে। সুদীপ বাবু, যা যা বললেন সবই বুঝতে পারলাম। একটা জিনিস খালি জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে ধরে নেন কোনো বাবা মার বাচ্চার নামে কেউ হয়তো চিলড্রেন পলিসিটা করছে, কিন্তু সেক্ষেত্রে বাবা মার কারোরই কোনো পিএলআই করা নাই, সে করতে হবে না, পারবে তো? না পারবে না করতে। হবে না? না। তার পিএলআই থাকতে হবে অলরেডি? হ্যাঁ অবশ্যই পিএলআই, পিএলআই আরপিএলআই বলে আরপিএলআই, আরপিএলআই যে কোনো একটা থাকতে হবে, তবেই আরপিএলআই সে হলে করতে আরপিএলআই পারবে। চিলড্রেন, আরপিএলআই চিলড্রেন পলিসি আছে। না, সেটার আন্ডারে যেতে হবে তখন। হ্যাঁ তখন আরপিএলআই পলিসি করতে হবে সে। পিএলআই এর চিলড্রেন পলিসিতে আসতে গেলে বাবা মা যে কোনো একজনকে পিএলআই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার থাকতে হবে ইন দ্য সেন্স কি, মানে আগে কমপ্লিট করেছে এরকম হলে হবে না, রানিং না থাকতে হবে? রানিং রানিং থাকতে হবে, বা এখন সে আগে পিএলআই যদি না থাকে, এখন নতুন একজন কাস্টমার হয়, সে তার আগে পিএলআই নিজের নামে করবে, ঠিক আছে, তারপরে হ্যাঁ। আবার ইয়ে করতে পারবে। না, কারো দেখা মানে গেল যে ধরুন পিএলআই কেউ ছিল PLI কিন্তু করেছে, কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ কমপ্লিট করেছে, তারপরে যদি চিলড্রেন পলিসি মানে করতে চায়? ম্যাচুরিটি হয়ে গেছে বলতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হবে না, রানিং থাকতে হবে আমার পলিসি, রানিং থাকতে হবে। রানিং থাকতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর কারো প্রশ্ন কোনো? আচ্ছা আমাদের 6টা শেষ করব, এবারে আপনারা একটু ফ্রেশ হয়ে আসুন, কারণ শেখাবো প্রিমিয়াম ক্যালকুলেশন। প্রিমিয়াম ক্যালকুলেশন শেখাবো, চোখ মুখ ভালো করে ধুয়ে আসবেন। পোস্ট ইনফো অ্যাপটা যদি এই যেই মোবাইল থেকে ভিডিও করছেন সেই মোবাইলে যদি থাকে, তারপরে আপনার একটু অসুবিধা হবে, যদি না থাকে বলে দিব, অসুবিধা নেই, যদি এক্সট্রা মোবাইলে থাকে সুবিধা হবে। এর ভাইরাল বিষয় লাস্ট আর মানে কয়েক মিনিট আমাদের থাকবো, মিনিট 6টার সময় শেষ করবো, 5-7 মিনিট ব্রেক দিচ্ছি, ধরুন 5টা 5 বাজে, 5:15 আমরা আবার আসবো, 5:15 থেকে 6টা অবধি আমরা প্রিমিয়াম ক্যালকুলেশন শিখবো, প্রিমিয়াম ক্যালকুলেশন শিখবো পোস্ট অফিস অ্যাপে, এবং তারপর সময় থাকলে আমরা ফার্দার এগিয়ে যাবো। ওই জন্য চোখ মুখ জল দিয়ে আসুন, চোখ মুখ বাথরুম করে আসুন, ফ্রেশ হয়ে আসুন একদম, ঠিক আছে? দেরি করবেন না, 5:15 মানে 5:15 শুরু করবো আমরা। পোস্ট ইনফো অ্যাপটা যদি ডাউনলোড এখনো করা না থাকে আপনাদের, ওটা অবশ্যই ডাউনলোড করে নিন যদি এখনো না করে থাকেন। পোস্ট ইনফো প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। রাখছি তাহলে, আপনারা নিজের গল্প করতে গল্প করতে পারেন, আমি বলছি চোখ মুখ জল দিয়ে মন দিয়ে বুঝতে হবে ক্যালকুলেশন সিস্টেমটা। আমি ভিডিও অডিও বন্ধ করলাম আপাতত, অন থাকছে এমনি লিঙ্ক। তন্ময়দা আসো নাকি? হ্যালো,
শোনা যাচ্ছে? আমার তো শোনা যাচ্ছে? যাচ্ছে। ওকে, ঠিক আছে। এবার ক্যালকুলেশনে আসলাম, ক্যালকুলেশন শিখবো। পোস্ট ইনফো যে অ্যাপটা আছে, দেখি আর কিছু বাকি আছে নাকি দেখি একটু আমি। এটা পাবেন না এখন, পেপার ওয়ার্কস। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। রেকর্ডিং কি অন আছে? শুভেন্দু দেখা তো। হ্যাঁ রেকর্ডিং অন আছে। অন আছে না, এতক্ষণ অফ ছিলাম, তাও রেকর্ডিংটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, বেকার। যাই হোক, আমি অফ করে ভুলে গেছি। আচ্ছা, এবার পোস্ট ইনফোতে আগে অ্যাপে আসি। পোস্ট ইনফো অ্যাপটা আমরা যদি খুলি, প্রথম ভাইটাল জিনিস, সবাই মন দিয়ে শুনুন, এটা বয়সটা হিসাব করা। শুভেন্দু দেখা তো কতজন আছে প্রেজেন্ট? শুভেন্দু কতজন প্রেজেন্ট? 31 জন। হ্যাঁ 31 31। 31 একটু ওয়েট করি, কারণ এখানে ভাইটাল জিনিস বলবো এখন, একটু ওয়েট করি, 2 মিনিট ওয়েট করি, আসুক সবাই। কিন্তু ওয়েট করে লাভ কি, আবার তো একটু পরে ব্রেক, 4 মিনিটের ব্রেক। ঠিক আছে, আমি 4 মিনিট ব্রেক করি, 4 মিনিট পরে আবার বন্ধ হয়ে যাবে, আবার সে নতুনভাবে ঢুকবো আমরা। তো আমি বলে রাখি, তাও যারা এখন আছেন শুনবেন। বলুন, কে বলছেন? তো দেখি নাই মোবাইল স্ক্রিনশট করবো না, এগুলা পাঠাবে না। পাঠাবো না, একটু বন্ধ করে দিন। পাঠাবো তো, আপনি সাউন্ডটা বন্ধ করুন, মিউট করো না। সাউন্ডটা বন্ধ করুন, মিউট করুন একটু। স্যার একটা প্রশ্ন ছিল। বলুন, প্রশ্ন করুন এখন, কারণ মনে হচ্ছে বন্ধ করতে হবে, আবার বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। ইয়ে পোস্ট ইনফো অ্যাপ তো ওপেন হচ্ছে না স্যার। হচ্ছে না না, ইয়েটা পোস্ট ইনফো, ইয়েটা লোগোটা আর পোস্ট ইনফো বাই ইন্ডিয়া পোস্ট, এটাই শুধু লাল ইয়েটা স্ক্রিনটা এসছে, তারপরে আর কিছু আসছে না। যার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, আমি একটু সমাধান বলছি। বলো বলো সে বলো। হচ্ছে, হ্যাঁ সে হচ্ছে তন্ময় বলছিলাম, বলছি যে সে হচ্ছে পোস্ট ইনফো অ্যাপটার উপরে চেপে ধরুন। হ্যাঁ, চেপে ধরার পর দেখবেন অ্যাপ ইনফো বলে অপশন পাবেন। সেই অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করার পর দেখবেন ক্লিয়ার ক্যাচি বলে জিনিস থাকবে। ক্লিয়ার ক্যাচি এবং ক্লিয়ার ডেটা একবার করুন। হ্যাঁ, করার পর দ্বিতীয়বার করে ওপেন করুন, ওপেন হয়ে যাবে। ট্রাই করে দেখুন আপনারা, তাহলে ওইভাবে। কত ওই লোগোটার উপর চেপে ধরবো নাকি বুঝতে পারছি না। লোগোটার উপর টিপে ধরুন। হ্যাঁ হ্যাঁ লোগোটার উপর চেপে ধরুন, চেপে ধরে অ্যাপ ইনফোতে ক্লিক করুন। আসছে না তো, কতক্ষণ চেপে ধরে রাখতে হবে? আরে চিপে ধরে থাকলে দেখবেন একটা আইকন দেখাবে, সেখানে থাকবে শেয়ার অ্যাপ ইনফো আনইনস্টল, সেখানে অ্যাপ ইনফোতে ক্লিক করতে হবে। আপনি অ্যাপসটাকে কেটে দিন, কেটে দিয়ে মেনুতে যান, মেনু থেকে ওই লোগোটার উপর চিপে ধরুন। মেনুতে যাবো আসে না, আমি আর অফ করতে যাচ্ছি না, কারণ 2 মিনিট পরে এমনি অফ হয়ে যাবে। এরপরে যখন ঢুকবেন, দয়া করে আপনারা বারবার ভুলে যাচ্ছেন আনমিউট করতে, মিউট করতে ভুলে যাচ্ছেন, আনমিউট থেকে যাচ্ছে, সব গল্প শোনা যাচ্ছে। স্যার আমার দুটো ছোট কোশ্চেন ছিল মিসলেনিয়াস। বলুন বলুন বলুন। সেটা এখন না বললে হবে, কালকে বললে হবে। না এখন বলুন, স্যার, যতক্ষণ আমাদের আমি যদি যেটা- সাবজেক্টের যা যা বলেছি তার উপরে হয়, অবশ্যই বলুন এখন। না স্যার, সাবজেক্টের বাইরে। আচ্ছা, পরে কথা বলবো, যেটুকু ডিসকাস হয় সেটুকু নিয়ে কথা বলুন। এখন আপনি ওই যেটুকু আমাদের নিয়ে কথা হয়েছে, তারপরে কোশ্চেন তাহলে করতে পারেন এখন। না স্যার, গ্যালাক্সি M11 কিছু বলবেন নাকি? আর শোনেন, এই 1 মিনিট 25 সেকেন্ড পর বন্ধ হবে, আবার ঢুকুক সবাই। শুভেন্দু কতজন আছে এখন দাদা অ্যাটেন্ডেন্স? 1 মিনিট দেখছি, 37 জন। 37 জন। আচ্ছা, 37 সবাই চলে এসেছিলেন ঠিকই, কিন্তু দুঃখের বিষয় আমাদের 1 মিনিট এই 19 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে, সেজন্য আমি আর নতুন করে শুরু করছি না। একটা জিনিসটা বলে রাখি, 37 জন যখন হয়ে গেছেন, 1 মিনিট পরে আমরা আবার আসবো সেম ভাবে। এসে আগে মিউট করবেন আগে, কারণ আমরা কোনো আলোচনা যাবো না, আগে জিনিস শেখাবো ক্যালকুলেশন।
আগে বয়সের হিসেবটা বলে দিচ্ছি, বয়স ক্যালকুলেশন করব। পরবর্তী, মন দিয়ে শুনুন, এটা ভাইটাল বিষয় কিন্তু, জন্মদিন মানে জন্মের কত বয়স সেটা হিসেব করাটা। পরবর্তী জন্মদিনে বয়স কত হচ্ছে সেটাই আমাদের বয়স ধরা হবে। অর্থাৎ ধরুন কারো ডেট অফ বার্থ 1 অক্টোবর 2020 সাল, 2000 সাল, 1 অক্টোবর 2000 সালে, তাহলে তার বয়স আমরা কি ধরবো, 2021 সাল থেকে 2000 সাল মাইনাস করবো, অর্থাৎ 21 বছর ধরবো। আপনাদের হিসেবে 20 প্লাস হবে, তার 21 বছর এখনো হয়নি, অক্টোবরে হবে, কিন্তু আমরা বয়স ধরবো তার 21 বছর। পরবর্তী জন্মদিনে যত বয়স হবে সেই বয়সটা আমরা ধরবো। বোঝা গেল? যে বুঝতে পারলেন না, এই আর কয়েক সেকেন্ড পরে আমরা আবার নতুন করে ঢুকতে হবে, বন্ধ হয়ে যাওয়ার পরে ওটা আমরা বয়সটা ভালো করে বুঝিয়ে দিব আবার, না হয় ঠিক আছে? কয়েক সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে ঢুকবো। এই 37 জন যারা আছেন দেরি করবেন না, ফটাফট